আসসালামু আলাইকুম দর্শক, আজকে 2রা জানুয়ারি 2026 সাল। গত দুই দিন পূর্বে আমরা বিগত সালকে বিদায় দিয়েছি 2025 সালে। গত কিছুদিন আগে তারেক জিয়া দীর্ঘ 16-17 বছর, 2-1 বছর এদিক সেদিক হতে পারে আমার হিসেবে, 16-17 বছর পরে দেশে এসছেন এবং বিপুলভাবে উনি সংবর্ধনা পেয়েছেন বাংলার মানুষ থেকে। সেটা শুধু তারেক জিয়ার কারিশমা না, সেখানে সবচেয়ে বেশি অবদান রেখেছে এই বিয়ের মধ্যে সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান, তারেক জিয়ার পিতা, ওনার ক্যারিসমেটিক ইমেজের কারণে, এবং ওনার ওয়াইফ অর্থাৎ তারেক জিয়ার মা, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে একটা সহানুভূতি, ভালোবাসা, মেজর জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারেক জিয়াকে সম্বর্ধনা দিয়ে দেশের মানুষ। অনেকে গেছে, আমরা দেখেছি যে গাড়ি ভর্তি মানুষ গেছে এইখান থেকে, সারা বাংলাদেশ থেকে, লোকারণ্য। তারেক জিয়া অনেক নির্যাতনের শিকার হয়েছিল। 2000 যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে, সে তত্ত্বাবধায়ক সরকার অনেক নির্যাতন করেছে তারেক জিয়াকে। আমরা একটা ভিডিও দেখেছি, ওনার হাত দুইটা পিছনের দিকে টাঙিয়ে লটকিয়ে ওনাকে নির্যাতন করছে, মারছে। এগুলো খুব নির্মম একটা ভিডিও। এই সমস্ত ভিডিও কেমনে বাইর হয় আমি সেটা বুঝিনি। বাইর হয়েছে একদিকে ভালো হয়েছে, মানুষ নির্যাতন কিভাবে করে একটা মানুষকে সেটা দেখা গেছে ওইখানে। তো একটা নির্যাতিত নেতা তারেক জিয়া ছোটকালে দুনিয়া বুঝার আগে বাবাকে হারিয়েছে একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে, ব্যর্থ অভ্যুত্থানের মাধ্যমে। মেজর জেনারেল জিয়াউর রহমান নিহত হয়েছিলেন, সাবেক রাষ্ট্রপতি, এক্স প্রেসিডেন্ট, জনপ্রিয় প্রেসিডেন্ট। তারপর উনি এই নির্যাতিত হয়ে বিদেশে চলে গেলেন। অনেকে বলে মুচলেখা দিয়ে চলে গেছেন, আমি জানি না এগুলো কতটুকু সত্য আসলে। সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দেশ ছেড়ে চলে গেছিলেন, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেকটা জোরপূর্বক লন্ডনে। সেই অবধি এইখানে আসা পর্যন্ত উনি লন্ডনেই ছিলেন এবং ওনার যে মেয়ে জাইমা রহমান বড় হয়েছে, ব্যারিস্টারি পাস করেছে সে লন্ডনে। কিন্তু তাদের পরিবারের একটা জিনিস দেখলাম, তারেক জিয়ার বউ এবং কোকোর বউ দুজনের মধ্যে একটা বাঙালিয়াপনা আছে। খালেদা জিয়াকে বাইরে পাঠিয়ে দিতে চেয়েছিল, খালেদা জিয়া তখন অস্বীকার করেছে যেতে, বলছে এই দেশটা আমার দেশ, এখানে আমার বিদেশে কোনো সম্পদ নেই, কোনো বাড়ি টাড়ি নেই যে আমি যাব বিদেশে। আমি কেন বিদেশে যাব? আমি মরলে এইখানে আমি মরবো, এই দেশে, এইখানেই আমার কবর হবে। আল্লাহ উনার মানটা রেখেছেন, উনি ইজ্জতের সাথে গেছেন এবং যথেষ্ট ওনার বাংলাদেশের ইতিহাসে কোনো একটা জানা যায়, বিশ্বের ইতিহাসে কোনো একটা জানা যায় এত অভূত পরিমাণ মানুষ সমবেত হওয়া আমি দেখিনি। আর আপনারা দেখলে আমাকে একটু জানাবেন প্লিজ। এখন এরপরে তারেক জিয়া আসার পরে একটা সম্বর্ধনা পেয়েছে। এরপর বেগম খালেদা জিয়া আরেকটা জানাজা, তার একটা মানুষ হয়েছে হাদি, ওসমান বিন হাদি, শরীফ ওসমান বিন হাদির জানাজায়
মানুষ তাকে এত ভালোবেসেছে। আসলে এই দেশে মানুষকে যারা ভালোবাসে তাদেরকে মানুষ মন প্রাণ উজাড় করে ভালোবাসে, এটা একবারে সত্য কথা। জিয়া রহমানের মৃত্যু পরে প্রচণ্ড লোক হয়েছে জানাজাতে। জিয়া রহমান ছিলেন তখন প্রেসিডেন্ট, আর শেখ মুজিব মরার পরে শেখ মুজিব একটা সামরিক অভ্যুত্থানে নিয়ে চেয়েছে পুরো পরিবেশও, শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ রেহানার হাজব্যান্ড ডক্টর ওয়াজেদ, এই তিনজন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। কেন? তারা ওয়েস্ট জার্মানি ছিলেন তখন। তখন শেখ মুজিবের মৃত্যুর পরে জানাজাতে মানুষ হয়েছে 13 জন, 12 কি 13 জন। এটা আমার কথা না, এটি ইতিহাসের কথা ভাই। আমরা কেন বলতে পারবো ব্যক্তি শেখ মুজিব কি আমার দুশ্মন নাকি? না, ব্যক্তি জিয়া রহমান আমার দুশ্মন, কেউ আমার দুশ্মন না। ইতিহাসের কথাই বলছি আমি, সত্য যেটা সেটাই বলছি। এখানে এই দুইটা ব্যক্তি, দুইটা প্রেসিডেন্টের মৃত্যুর পরে তার জনপ্রিয়তাগুলো মাপা যায় যখন জানাজা নামাজ হয়, যখন জানাজাতে মানুষ সাড়া দেয়, তখন জনপ্রিয়তা মাপকাঠি যাচাই করা হয়। তো সেই সুবাদে জিয়া রহমানের যে জনপ্রিয়তা আসমান পর্বত প্রমাণ, শেখ মুজিবের জনপ্রিয়তা ছিল মাটিতে, একেবারে তলানিতে ছিল। এখন তারেক জিয়া এসছেন, আসার পরে ওনার বাসায় দেখলাম জানাজার পরে, খালেদা জিয়ার জানাজা দাফনের পরে তারেক জিয়ার বাসায় দেখলাম আমি পাকিস্তানি স্পিকার এসছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছেন। এসে জয়শঙ্কর একটা বার্তা নিয়ে এসছেন, শোকবার্তা। শোকবার্তা ছিল না, কী ছিল সেটা জানি না, যথাসম্ভব শোকবার্তা। এটা কসাই মোদি পাঠিয়েছেন। আমি কসাই মোদি এই জন্য বলছি, কসাই মোদি আমার কোনো ব্যক্তিগত সূত্র না, কিন্তু বাংলা মানুষ ওনাকে পছন্দ করে না। এই মোদিকে বাংলার মানুষ পছন্দ করে না, ভারতের বর্তমান সরকারকে বাংলার মানুষ পছন্দ করে না। বিজেপি কট্টর একটা হিন্দুত্ববাদী সরকার, মুসলমান নিধন, মুসলমানকে বের করে দেওয়ার একটা সরকার সারা দেশে। একইভাবে গত 24শে ডিসেম্বর বড়দিনের ঠিক আগের দিন বিভিন্ন চার্চে হামলা করেছে কট্টর হিন্দুত্ববাদী, মৌলবাদী হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপির ইন্ধনে। কেমন ব্যবস্থা গ্রহণ করতে পারে না এই মোদি, কসাই মোদি। দেখেন বাংলার মানুষ তাকে ভালোবাসে না, সে আশ্রয় দিয়েছিল। আমি এগুলো একটু পরে আসব। এখন এই তারেক জিয়ার বাসায় বিভিন্ন অতিথিগুলো এসছে, জয়শঙ্কর বসে আলাপ আলোচনা করেছে। এর মধ্যে স্পিকার, পাকিস্তানি স্পিকার এসেছেন এবং পাকিস্তানি স্পিকার এবং ঘটনাক্রমে পাকিস্তানি স্পিকার এবং জয়শঙ্করের মধ্যে দেখা হয়েছে। তারা কুশল বিনিময় করেছেন, আমরা হ্যান্ডশেক করছেন, আমি সেই ছবিটা দেখেছি। ওইখানে একটা, এই বাংলাদেশ একটা ক্ষুদ্র একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের একটা সাবেক রাষ্ট্রপতির বাসায়, জিয়া রহমানের বাসায়, সাবেক প্রধানমন্ত্রীর বাসায়, খালেদা জিয়ার বাসায়, বর্তমান ভারপ্রাপ্ত বিএনপির প্রেসিডেন্ট তারেক জিয়ার বাসায়, দুইটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এশিয়াতে 3টা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আছে, একটা পাকিস্তান, একটা ভারত, ইন্ডিয়া, আরেকটা হচ্ছে নর্থ কোরিয়া, চায়না। 4টা পারমাণবিক শক্তিশালী দেশ আছে এশিয়াতে। 2টা পারমাণবিক শক্তিশালী দেশের টপ লেভেলের প্রতিনিধি বেগম জিয়ার বাসায়, তারেক জিয়ার বাসায়, রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়া রহমানের বাসায় মিলিত হয়েছেন। এটা একটা গুড সিগনিফিক্যান্ট থিংস। দেখেন তিক্ততা একটা দেশের প্রতি আরেকটা দেশের তিক্ততা কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে খুব সম্পর্ক খুব খারাপ হয়ে যুদ্ধের দিকে গড়িয়ে যায়। আমরা যুদ্ধ চাই না, বাংলাদেশের মানুষ যুদ্ধ চায় না। ভারতের সাথেও কিন্তু বাংলাদেশের মানুষ বিরোধ চায় নেই। নরেন্দ্র মোদীর কারণে এই সমস্ত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে তরুণ ইয়াং জেনারেশন ছাত্ররা যখন শেখ হাসিনাকে চ্যাংদোলা করে যখন দিল্লিতে মোদির কোলে পাঠিয়ে দিয়েছেন, দেখেন ভাষাগুলো আমার খারাপ আসছে না, রাগ থেকে মানুষের ক্ষোভের আমি কিছুটা বই প্রকাশ করছি আপনাদের কাছে, পাঠিয়ে দিয়েছেন। কংগ্রেসের প্রতি মানুষের, বাংলা মানুষের ক্ষোভ নাই এরকম, যে ক্ষোভটা আছে বিজেপি সরকারের প্রতি। কারণ এই সরকার হিন্দুত্ববাদী সরকার, মুসলমানকে নিধন করছে, মুসলমানকে ভারত থেকে বের করে দিতে চাচ্ছে। তো এখন তারেক জিয়ার প্রসঙ্গে আসি। তারেক জিয়া
কে মনে রাখতে হবে, আগে যেভাবে চলেছে সেইভাবে চললে হবে না, তার স্ট্র্যাটেজি পুরো চেঞ্জ করে ফেলতে হবে। কিছু জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থেকে শিক্ষণীয় আছে আমাদের অনেকের। আজ পর্যন্ত ভারতের চোখে চোখ রেখে কেউ ওইভাবে কথা বলতে পারে না যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছে। ভারতকে, মোদিকে দৌড়ের উপরে রেখেছে এই ডক্টর ইউনূস। মোদি ডক্টর ইউনূসকে প্রচণ্ড ভয় পায়। আমাদের দেশ গরিব হতে পারে, ছোট হতে পারে, মাথাপিছু আয় ভারতীয়দের থেকে বেশি আমাদের। তো আমরা ভারত থেকে তো এত গরিব না, আমরা ভারতের কিছুটা ধনী। আমরা জিডিপি ভারতের প্রায় কাছাকাছি, মাথাপিছু আয় ভারত থেকে বেশি। তো এখন ওই তারেক জিয়ার বাসায় পাকিস্তান ভারতের মধ্যে একটা শীর্ষ পর্যায়ে একটা মিটিং হয়ে গেছে বলে শোনা যায়। সেটা আমরা ভিডিওতে দেখি না, যেটা খবরে আমরা বিভিন্ন চ্যানেলে আমরা দেখলাম, সেটাই বলছি আমি। এই মিটিংয়ের কী বার্তা দেয়? এই মিটিংয়ে বার্তা দেয় আসলে তিক্ততা থাকলে, যদি যে দুই দেশের মধ্যে তিক্ততা থাকে, তাদের প্রতিনিধি যখন একসাথে বসে তখন তিক্ততা অনেকটা লাঘব হয়ে আসে। এখন অনেকে বলছে ভারত কাউকে ওয়ার্নিং দিয়েছে এবং কারোর প্রতি সহানুভূতি করেছে। আমরা জানি না কাকে ওয়ার্নিং দিয়েছে, কাকে সহানুভূতি করেছে। একটা জিনিস শুধু আমি বুঝছি আমার এই বয়স পর্যন্ত, যেটা 2024 সালে 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীন হই নাই পুরোপুরি। অত্যাচারী পাকিস্তানি শাসক থেকে আমরা মুক্ত হয়ে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশি জাতীয়তাবাদী, বাঙালি না, বাংলাদেশি জাতীয়তাবাদী। আমি পাকিস্তানের দালালি করতে বসিনি, ভারতের দালালি করতে বসিনি, বাংলাদেশের দালালি করবো আমি যতদিন বেঁচে থাকবো। 1971 সালে আমরা পাকিস্তান থেকে অত্যাচারী পাকিস্তানের শাসক থেকে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। লাভ করে কি হবে, আমরা তখন থেকে গত 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়া পর্যন্ত আমরা পরাধীন ছিলাম ভারতের কাছে, সব দিক দিয়ে পরাধীন ছিলাম। আমাদেরকে একটা অঙ্গরাজ্য মনে করতো, খুব তিরস্কার করে কথাবার্তা বলতো, আর ওইরকম সমালোচনা করে নাই তখন, যখন যে সমালোচনা ডক্টর ইউনূস সাহেবের আমলে করছে। কারণ ডক্টর ইউনূস সাহেব সব কিছুতে হাত দিয়ে দিয়েছে, অবৈধ যা চুক্তি আছে সবগুলো বাতিল করে দিয়েছে ডক্টর ইউনূস সাহেব। হাসিনা শুধু এই দেশকে বেঁচে নাই, এই দেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, এটার একটা অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছিল হাসিনা। ভাগ্য বলা, আর যদি একটা বছর হাসিনা থাকতো তাইলে ভারতীয় সেনাবাহিনী ঢাকাতে অবস্থান করতো কয়েক ডিভিশন, এটা কোনো ব্যত্যয় হতো না। তারা তাদের চিকেন নেকের রক্ষার কারণে এখানে বলতে, আমরা সাময়িক ঘাটে আমরা যেন খুব দ্রুত 7 সিটে কোনো কন্ট্রোলে এখান থেকে সেনাবাহিনী যেতে পারে, এরকম। যাক, আল্লাহ যেটা ভালো সেটাই করেছেন। এখন তারেক জিয়ার যেটা বলছিলাম, তারেক জিয়াকে ভারত এখন মনে করছে যে নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। যাক, সেটা বড় দল হিসেবে যেহেতু আওয়ামী লীগ নাই, একটা সম্ভাবনা প্রকট হয়ে আছে। সেটা আমরা জানি না ভবিষ্যতে এই ইলেকশনে কী হবে। ইলেকশন ফেয়ার হলে মানুষ কাকে দিয়ে, মানুষ যদি ভোট দিতে পারে, মানুষ কাকে ভোট দিয়ে ইলেক্টেড করবে সেটা আইডিয়া উই ডোন্ট নো। তবে বিএনপির বিগত 15-16 মাসের কার্যকলাপে বিএনপির অনেক ভোট কমে গেছে, বিএনপির অনেক পপুলারিটি কমে গেছে, যেটা আবার সেটা কাটিয়ে উঠেছে কিছুটা হঠাৎ করে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে মানুষের একটা সহানুভূতি ভোট আছে, সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। সেটা ধরে রাখতে পারলে বিএনপি ক্ষমতায় আসবে, নো ডাউট। এই দেশটা আমি মনে করি স্বাধীন হয়েছিল 80% স্বাধীন হয়েছে 2024 সালের 5ই আগস্ট। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যখন ছাত্ররা বিপ্লবের মাধ্যমে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই দিন 80% স্বাধীন হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এবং 3 দিন পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলেন, উনি সরকারের এক্সিকিউটিভ চিফ হলেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন। এটা অর্গানাগ্রামে এটা প্রধানমন্ত্রীর সমকক্ষ, একই জিনিস। প্রধানমন্ত্রী যে পাওয়ার করেন, তত্ত্বাবধায়ক সরকারের একই পাওয়ার করেন।
আর ওনার উপদেষ্টাগুলো একই মন্ত্রী পাওয়ার এক্সারসাইজ করেন, প্র্যাকটিস করেন। এখন তারেক জিয়াকে মনে রাখতে হবে, বিএনপিকে মনে রাখতে হবে, তারেক জিয়াকে মনে রাখতে হবে তারেক জিয়া কার সন্তান। বাংলাদেশে আমি 3টা মানুষকে খুব শ্রদ্ধার সহিত স্মরণ করি। একটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি বলেছেন পশ্চিমবাংলা আমার, আসাম আমার, তারপর ত্রিপুরা আমার, যতক্ষণ পর্যন্ত এগুলো বাংলাদেশের সাথে যোগ হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশ পরিপূর্ণতা পাবে না। রাইট কথা বলেছেন উনি। উনি ভারতের চোখে চোখ রেখে কথা বলতেন, একজন নেতা ছিলেন উনি। এরপরে আরেকজন নেতা আমরা পেয়েছিলাম, স্বাধীন চেতা নেতা, সেটা সামরিক বাহিনী থেকে এসছে, কিন্তু উনি স্বাধীন চেতা নেতা ছিলেন। উনি তারেক জিয়ার বাবা, সাবেক রাষ্ট্রপতি, এক্স প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি ভারতকে কেয়ার করতেন না, যার কারণে ওনার বেশি দিন উনি জীবিত থাকতে পারেননি। 3 বছরের মাথায়, 3.5 বছরের মাথায় শোনা যায় রর কনস্পিরেসিতে রয় হত্যা করেছে, হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এটা তারেক জিয়াকে মনে রাখতে হবে। এরপর আমরা আসি প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার লেট খালেদা জিয়ার সম্বন্ধে। বেগম খালেদা জিয়া ছিলেন একজন পার্সোনালিটি। জিয়া রহমান যেমন পার্সোনালিটি রাখতেন, বেগম খালেদা জিয়াও পার্সোনালিটি রাখতেন। ওই জন্য তো ওনারা আজকে এত জনপ্রিয়। এখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এত জনপ্রিয়। ইয়াং জেনারেশন বর্তমানে আমরা কিছুটা জানি, কিন্তু বর্তমানে ইয়াং জেনারেশন দে ডোন্ট নো অ্যাবাউট জিয়া রহমান অ্যান্ড মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দে লিটল বিট নো অ্যাবাউট বেগম খালেদা জিয়া। কারণ এটা তাদের দোষ না, তাদের বয়সের কারণে তারা তখন জন্ম নেয় নেয়, যার কারণে তারা এটা পুরোপুরি বুঝে নেই, জানতো না। এখন কিছুটা সাধারণ আমরা বসে যে কোনো সরকারের কঠোর সমালোচনা বর্তমানে করতে পারি। এটা 15 বছর শেখ হাসিনার আমলে এটা অকল্পনীয় ছিল। এটা একটা অকল্পনীয় ছিল 15 বছর শেখ হাসিনার সময়ে। এটা করলে হয় মৃত্যু, নাহলে আয়নাগর, নাহলে গুণ খুম, এরকম একটা কিছু হয়ে যেত, যেটা বাংলাদেশে এর পূর্বে আর হয়নি। বাংলাদেশে জন্মদাতা, ক্রসফায়ার জন্মদাতা শেখ মুজিবুর রহমান, উনি ক্রসফায়ার দিয়েছিলেন, ফার্স্ট বাংলাদেশে ক্রসফায়ার দিয়েছিলেন সিরিয়া শিকদারকে। তো যা হোক, সেই প্রসঙ্গে বাদ দিয়ে এখন আমি তারেক জিয়া প্রসঙ্গে আসি। তারেক জিয়াকে চিন্তা করতে হবে উনি কার সন্তান। উনি 2জন বিশিষ্ট ব্যক্তিত্বের, বাংলার ইতিহাসের, বাংলাদেশের মসনদ ক্ষমতার ইতিহাসের 2জন বিশিষ্ট ব্যক্তিত্বের সন্তান। উনি 2জন বিশিষ্ট ব্যক্তিত্বের সন্তান, এই তারেক জিয়া। আগে উনি ম্যাচিউর ছিলেন, হয়তো অনেক কিছু করেছেন, যাক সেটা তো আমি যাচ্ছি না। এখন ওনার মধ্যে ম্যাচুরিটি কিছুটা দেখতে পাচ্ছি, এবং উনি এই ম্যাচুরিটির উনি এক্সারসাইজ করতে হবে। অনেক রক্তের বিনিময়ে প্রায় জাতিসংঘ হিসেবে 1400 ছাত্র মারা গেছে। এর মধ্যে 30-35 জন শিশু আছে, কিছু সাধারণ নাগরিকও মারা গেছে, বাংলাদেশের সিটিজেন। শেখ হাসিনার নির্দেশে খুন করা হয়েছে এদেরকে 24 জুলাই আগস্টের আন্দোলনে। তো শেখ হাসিনা একজন খুনি, বিশ্ব স্বীকৃতি একজন খুনি, জাতিসংঘ স্বীকৃতি একজন খুনি। জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা সার্টিফিকেট দিয়েছে, টপ লেভেলের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। এটা বাইরে আর কিছু বলার দরকার নেই। সেই খুনিকে আশ্রয় দিয়েছে আরেক খুনি, এই নরেন্দ্র মোদী, নরেন্দ্র দামোদর মোদী। নরেন্দ্র মোদীকে গুজরাটে কষায় বলে। 1000 মুসলিমকে নাকি সে ট্রেনের মধ্যে যে জ্বালিয়ে মারা হয়েছিল, তার নরেন্দ্র মোদীর হাত আছে সেখানে, যার কারণে আমেরিকা স্যাংশন দিয়ে বসেছিল যখন মোদী যখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। তখন যেই মাত্র নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হলেন, তখন আমেরিকা এই স্যাংশনটা লিফট করেছে, উঠিয়ে নিয়েছিল। কারণ ভারতের সাথে আমেরিকা ব্যবসা করবে, প্রধানমন্ত্রী যাইতে হবে আমেরিকা, এই কারণে উঠিয়ে নিয়েছিল। তো এটা আমরা বলি না গুজরাটের কথা, এটা আমরা বলি, এটা ভারতীয় পত্রপত্রিকা, ভারতীয় মিডিয়া, ভারতীয় রাজনীতিবিদরাই বলে এগুলো। তারা না বললে আমরা জানি কোত্থেকে, তারা মুখ থেকে বের হয়ে আসছে এটা। তবে নরেন্দ্র মোদীর আমলে মুসলিমরা অসম্ভব নির্যাতিত। এই বিজেপি শিবসেনার
ইন্ধনে বাবরি মসজিদটা ভেঙেছে। তারপর কাশ্মীরে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলো মোদি করেছে, মোদির নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। তো মোদির আর হাসিনার মধ্যে পার্থক্য কী? হাসিনা এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের নায়িকা ভারতের সাথে মিলে করেছে। হাসিনা পিলখানার হত্যাকাণ্ড করেছে 57 জন আর্মি অফিসারকে, মোট 73 জন সিভিল, বাকিগুলো সিভিল আর কি। 27 জন বাইরে যারা আছে 73 জনের ভিতরে এরা সিভিল। মোদির সাথে এই যে ভারতের সাথে যুক্ত হয়ে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডটা করেছে বলে, রস সাথে মিলে করেছে বলে প্রমাণ আছে, যার বিচার চলছে এখন। এই বিচারকে ভারত নাকি বাধাগ্রস্ত করছে, হতে দিচ্ছে না, যেহেতু ভারতের নাম চলে আসবে, অনেক ইন্টারনাল ম্যাটার ডিসক্লোজ হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে। তো এই তারেক জিয়া আমাদের এই ছাত্র আন্দোলনের মধ্যে আরেকটা হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনা, হেফাজতে ইসলামে। হেফাজতে ইসলামের হুজুরদের প্রচুর হত্যাকাণ্ড করেছে শেখ হাসিনা রস সাথে মিলে। এগুলো সব রর প্রেসক্রিপশন হয়েছে। এমনকি হাসিনার সময় কে কোথায় নমিনেশন পাবে, কে কোথায় মন্ত্রী হবে, কে কোথায় এমপি হবে, এগুলো দিল্লি নির্ধারণ করে দিত। এবং সেটাই হতো। কিন্তু এখন বর্তমান সেই পরিস্থিতি বিরাজমান না। আমাদের দেশের মানুষ এখন ভারতকে মোটে পছন্দ করে না, মোদিকে, বিশেষ করে মোদি এবং তার বিজেপিকে মোটে পছন্দ করে না, যেমন পছন্দ করে না হাসিনাকে। হাসিনা এবং কসাই কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এই দুইজনের মৃত্যুদণ্ড হয়েছে বাংলাদেশে, কিন্তু হাসিনাকে এখনও ফেরত দিচ্ছে না ভারত। তো এখন বাংলাদেশের উচিত, যেহেতু আমাদের এখানের এই হত্যাকারীগুলোকে ভারতে প্রশ্রয় দিচ্ছে, ভারতের যে হত্যাকারীগুলি আছে বিচ্ছিন্নবাদী আন্দোলনে, তাদেরকে এখানে আশ্রয় প্রশ্রয় দেওয়া উচিত। টিট ফর ট্যাট হবে তারপর। তো এখন যদি বিএনপি ক্ষমতা না আসে, তাহলে হয়তো জামাত আসবে। জামাত আসলে ভারত জানে জামাত ভারতের সাথে খুব একটা লিয়াজও করে চলবে না। তারা ফান্ডামেন্টালিস্ট বলে জামাতকে। বাইরে জামাত যদি ফান্ডামেন্টালিস্ট হয়, তুমি নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় ফান্ডামেন্টালিস্ট। তোমার বিজেপি ফান্ডামেন্টালিস্টের দাদা, সন্ত্রাসের দাদা, বড় সন্ত্রাসী হচ্ছে নরেন্দ্র মোদী এবং হাসিনা। এখন জামাত ক্ষমতায় আসলে, এটা আসুক, সেটা ভারত চাচ্ছে না। ভারতের চাওয়া না চাওয়ার উপর এখন আর ডিপেন্ড করবে না, আশা করি। নিরপেক্ষ একটা ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসবে। যদি ধরেন তারেক জিয়া আসে, সেটারও সম্ভাবনা দেখা যাচ্ছে যে ভারতও তারেক জিয়াকে ইনকামিং প্রাইম মিনিস্টার হিসেবে মনে করছে, যার কারণে তাকে মূল্য দিচ্ছে। তার বাসায় এসে জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার এসছেন, এসে ওনারা দুজন বৈঠক করেছেন এবং তারেক জিয়ার সাথেও মিট করেছেন, পরিবারের সাথে মিট করেছেন। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, জিয়া রহমান কিন্তু পাকিস্তানের সাথে, খালেদা জিয়া এবং জিয়া রহমান পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন, যেটা করার বিপরীতে কাজ করেছেন হাসিনা বরাবর তিক্ততা সম্পর্ক স্থাপন করে রেখেছেন। এই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রচুর চেষ্টা করেছেন এবং বাংলাদেশের প্রশংসা করতেন এবং বাংলাদেশের সাথে প্রধানমন্ত্রী থাকালে সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন। যেমন নওয়াজ শরীফ এবং অন্যান্যরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু এই হাসিনার কারণে, হাসিনা চলতো ভারতের ডক্ট্রিনে, ভারতের প্রেসক্রিপশানে চলতো। হাসিনা ছিল বাংলাদেশের সেবাদাসী, ভারতের সেবাদাসী শেখ হাসিনা। এটা আমার কথা না, এটা ভাদুরী একজন কলকাতা একজন সাংবাদিক আছে, উনি স্পষ্ট বলেছে, এটা ওনার কথাই বলছি আমি। বাংলাদেশের ভারতের কর্মচারী, উনি বলেছে ভারতের কর্মচারী এবং ভারতের সেবাদাসী হাসিনা। কোনো নিয়ম নীতি ছিল না হাসিনার সময়, কোনো ছিল না, কোনো আইন ছিল না। আদালতকে পর্যন্ত নিজে ব্যবহার করতে, যাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বলতো তাকে মৃত্যুদণ্ড দিতে হতো। এখন তারেক জিয়ার কথায় আসি। ধরেন তারেক জিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট হলো, প্রধানমন্ত্রী হলো। প্রধানমন্ত্রী হলে ওনাকে চলতে হবে, অনেক বুঝে শুনে চলতে হবে। এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। এই বাংলাদেশ জেনজির বাংলাদেশ, ইয়াং জেনারেশন বাংলাদেশ। দে নো মাচ মোর বেটার দ্যান অ্যাবাউট আস। দে নো
মাচ মোর বেটার দ্যান মি অ্যান্ড ইউ অলসো। তারা জানে অনেক কিছু। তারা মেনে নেবে না যদি ভারতের দিকে ঝুঁকে যায়। ভারতের তাবেদারি, আমি বলছি না, আমি কোনো একটা দলকে মেনশন করে বলছি না, ইনকামিং যেই প্রধানমন্ত্রী সে যদি ভারতের দিকে ঝুঁকে তার জন্য বিপদ আছে এই দেশে। 2-2.5 বছরের মাথায় তাকে তার টকটা পলট হবে, যেভাবে হাসিনা পলট হয়েছে। হাসিনাকে তো জায়গা দিয়েছে ভারত, এবং যে আসবে তাকে তো আর ভারত জায়গা দিবে না, তার জায়গা হবে বঙ্গোপসাগরের মাঝে। এটা বুঝে চলতে হবে। আর ভারতের সাথে আমরা শত্রুতার সম্পর্ক চাই না, আমাদের প্রতিবেশী দেশ শত্রুতার সম্পর্ক চাই না, কিন্তু নিয়ম মাফিক সম্পর্ক হতে হবে, গিভ অ্যান্ড টেক সিস্টেমে। আমরা যেমন টাকা দিয়ে জিনিস কিনি, ওইভাবে একটা সমতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে। হাসিনা যেভাবে গোলামি করেছে সেই গোলামি মেনে নেবে না বাংলার মানুষ। আর একটা কথা আমি বলছি যে আমার এই ভিডিওটা পুরো দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন হাসিনা কীভাবে ব্যবহার করতো তারেক জিয়ার নামে কীভাবে খিস্তাইয়া আলাপ করত। তারেক জিয়াকে করতো, জিয়া রহমানকে করতো, তুই তামারি করে বেগম খালেদা জিয়াকে করতো, ডক্টর ইউনূসকে করতো। খালেদা জিয়া এবং ইউনূস এই দুইজনকে বলতো যে পদ্মা সেতুরে ডুবাইয়ে চুবাইয়ে ইউনূসকে আবার উঠাই নেবে, কিন্তু খালেদা জিয়ারে উঠাবে না, এরকম তুই তাই করে বলতে। তারেক জিয়া বলতো যে তুই লন্ডনে পালাইয়া ওইখান থেকে এখানে সন্ত্রাসের করস, তো সাহস থাকলে দেশে আয়। এখন যদি তারেক জিয়া বলে আমি তো আসছি, ম্যাডাম আপনি কই, আপনারা তো খুঁজে পাচ্ছি না, আপনি আসেন না। আল্লাহ কি অহংকার করতে নেই, অহংকারে কি আল্লাহ পছন্দ করে না? তার মুখ দিয়ে যেটা বের হয়েছে সেটা এখন তার ক্ষেত্রে প্রযোজ্য। এই ফ্যাসিস্ট হাসিনার মুখ দিয়ে যা বের হয়েছে তা এখন প্রযোজ্য। বয়স হয়ে গেছে খালেদা জিয়ার সম্বন্ধে বলতেছে, আর কত ভাসবে? আমি এইটা দিয়েছি, আমি জেল থেকে ছাড়াই দিয়েছি, আমি একটা কাজের তার দেখাশোনার জন্য একটা লোকও নিতে চাইছে, পারমিশন দিয়েছি, ভালো ভালো খাবার দেওয়া হচ্ছে, এর চেয়ে বেশি আর কি? বয়স হয়ে গেছে, এত আর বাঁচে কি? ওরা তো এক পা তো কবরে। এই ধরনের কথাবার্তা কিস্তি করে কথাবার্তা বলতো। জিয়া রহমানকে বলতো একটা খুনি। যদি জিয়া রহমান খুনি হয়ে থাকে, তুমি হচ্ছে খুনির দাদি, তুমি খুনির দাদি, ফ্যাসিস্ট। ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে 1 নম্বরের ফ্যাসিস্ট হচ্ছে তুমি, হাসিনা। তারেক জিয়া রহমানের পরিবারটা দেখো, 2টা ছেলে কোকো এবং তারেক জিয়ার এই সন্তানগুলো দেখো। জাইমা, বেশটা জাইমা কীভাবে রাগডাক করে চলে, মাথায় কাপড় দিয়ে চলে, একটা শরীয়তের ভিতরে চলে। কোকোর মেয়ে দুটোটা কীভাবে রাগডাক করে চলে। আর তোমার নাতনি এই যে তোমার জয়, কীভাবে হাফ প্যান্ট পরে কুত্তা নিয়ে ছবি তোলে, কীভাবে ইহুদি বিয়ে করে, খ্রিস্টান বিয়ে করে। তোমার বোন রেহানার মেয়ে কীভাবে ইহুদি বিয়ে করে। তোমার বোনের ছেলে এই যে ববি কীভাবে ইহুদি বিয়ে করে। টিউলিপ কীভাবে ইহুদি বিয়ে করে। তোমার মেয়ে পুতুল কীভাবে একটা রাজাকারকে বিয়ে, তুমি রাজাকারকে বলো, রাজাকারের ছেলেকে বিয়ে করে। পুতুলের ডিভোর্স হয়ে গেছে, তুমি স্বামীর সাথে ঘর করতে পারেন, তুমি হাসিনা। খালেদা জিয়া রহমানের কথা মতো চলত, ডিভোটেড ছিল, স্বামী হিসেবে মূল্য দিত, সম্মান করত। জিয়া রহমান ছিলেন একজন দুর্নীতিহীন একজন মানুষ। ওনার সম্বন্ধে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই যে পুতুলের মেয়ের চলাফেরা কীরকম, একটা খ্রিস্টান বিয়ে করেছে নাকি কেরালা, গোয়াতে একটা খ্রিস্টান হয়ে গেছে, সে খ্রিস্টান বিয়ে করেছে। এগুলো আল্লাহর একটা আযাব, এই মুজিব ফ্যামিলির উপর একটা আযাব। এই মুজিব ধরাকে সরা জ্ঞান করে তুই তামারি করে কথা বলতো মুজিব সবাইকে। মনে হচ্ছে সে রানী এলিজাবেথের ছেলে ছিল মুজিব। গণতন্ত্রকে হত্যা করেছে, বহুদলীয় গণতন্ত্রকে বাকশাল করেছে, গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করেছে মুজিব প্রথমবার। এই আওয়ামী লীগের সৃষ্টিকর্তা এই মুজিব না, আওয়ামী লীগকে জন্ম দিয়েছে
মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সরওয়ার্দীর হাত ধরে আওয়ামী লীগের জন্ম। শেখ হাসিনা কি, শেখ মুজিব এই আওয়ামী লীগের জন্মদাতা না, ধ্বংসদাতা। জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে হাসিনাকে ইন্ডিয়া থেকে আসার পারমিশন দিয়েছে, রেহানা সহ তার হাজব্যান্ড সহ। বহুদলীয় গণতন্ত্র, আবার নির্বাচন দিয়ে বহুদলীয় গণতন্ত্র করার সুযোগ দিয়েছে। হাসিনা আবার আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগকে করে আবার ইলেকশনে অংশগ্রহণ করেছে। জিয়াউর রহমান তো আওয়ামী লীগের জন্মদাতা। আওয়ামী লীগের প্রথম জন্মদাতা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, এই দুইজন। দ্বিতীয় জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে মেজর জেনারেল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আওয়ামী লীগের ধ্বংসকারী হচ্ছে শেখ মুজিবুর রহমান, বাকশাল করে ধ্বংস করেছিল। আওয়ামী লীগকে একেবারে বিনাশ করে দিয়েছে এই শেখ হাসিনা। লম্বা লম্বা কথা মারো তুমি, হ্যাঁ? মানুষ পাগল, খালি তুমি বুদ্ধিমান, মানুষ পাগল। তুমি বুদ্ধিমান, এই দেশের মানুষকে পাগল মনে করো। তুমি যেভাবে খিসে তারিখে কথাবার্তাগুলো বলেছ, তার উত্তরটা তারেক দিয়েছে, খুব সুন্দর ভাষায় দিয়েছে। আমার মাকে এই বলেছে, আমাকে এই বলেছে, আমি নিজে কিছু বলবো না, আমি জনগণের হাতে ছেড়ে দিলাম। বাংলার জনগণ আমার মায়ের যদি থাকে বিচার করবে, আমার মার ব্যাপারে বলবে, আমি বলবো না কিছু। সুন্দর একটা ভাষা করে সে উত্তরগুলো দিয়েছে, যেটা সামান্য ন্যূনতম কমন সেন্স তোমার নাই। অহংকার, তুই তারা কি, তোমার বাপের মতো। তো বাপ যেরকম একটা বেয়াদব ছিল, তুই তাই করে কথা বলতো। প্রেসিডেন্ট নিক্সনের সাথে বসে রয়েছে আমেরিকাতে, পায়ের উপর পা তুলে দিয়ে পাইপ টানতেছে, আর প্রেসিডেন্ট নিক্সন ভদ্রভাবে হাঁটুর উপর হাত দিয়ে বসছে। কথা একবারে লাট গভর্নর বাচ্চা, একেবারে রাজার বাচ্চা। আচার আচরণ ঠিক ছিল না বাপের, মাইয়ারও ঠিক নেই। এগুলো পুরো বংশটাকে এখন আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে 15 বছর 20 বছর পর হয়তো 15 বছর পর হয়তো আওয়ামী লীগ, 20 বছর পর হয়তো আওয়ামী লীগ বাংলার মাটিতে আবার রাজনীতি করতে পারবে। কিন্তু কথা আছে এখানে, শেখের ফ্যামিলিকে, মুজিবের ফ্যামিলিকে আর কেউ অ্যাকসেপ্ট করবে বলে মনে হয় না। এত সাহস কোথা থেকে পায়? ওই লন্ডনে বসে একটা কুলঙ্গা হুকুম দেয়, জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষ মারবে, সেটা হতে পারবে না। দরকার ওটাকে ওখান থেকে ধরে এনে ওটাকে শাস্তি দেওয়া হবে, ধরে এনে শাস্তি দেওয়া একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। রাখে আল্লাহ মারে কি, আর মারে আল্লাহ রাখে কি? তখন আমার বেলায় সেটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কি। বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে। আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যার নির্দেশদাতা সে। কাজে এই হেফাজতের মানুষগুলোকে হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশের ফিরায় আমরা একটু দেখি। It is the reality যে তারেক রহমান ফেরত আসবে and you will see more of তারেক রহমান। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে একটা বাংলাদেশে কি হবে না হয়। আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার, তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ আপনাদের এই দেশপ্রেম গণতন্ত্রকামী জনগণকে অনুপ্রেরণা জুগিয়েছে। 2014 সালের পর থেকে অর্থাৎ 2015 সালের 7 জানুয়ারি থেকে শেখ হাসিনার পুরো শাসন আমল তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে। আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি। আমি ইনশাল্লাহ পৌঁছেছি মানুষের কাছে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আর এই জন্যই প্রশ্ন উঠেছে তারেক রহমানের সেই ভাষণগুলোতে কি এমন ছিল? যে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 10 বছরের জেল, আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি, মানবিক কারণেই দিয়েছি। কিন্তু
বেশি বাড়াবাড়ি করলে, যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে, যেভাবে তাদের মসনদ কাঁপা শুরু করেছে, ভয়ে ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। এই জবাব আমি দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে। হুকুম দিচ্ছে আপনারা নাচেন, কার জন্য নাচেন? জীবনে কোনোদিন ওর তো দেশেই আসে না, এমনকি মা মনে মনে তাও তো দেশে আসে না। এত সাহস থাকলে একবার দেশে এসে দেখুক না। অনেকেরা ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। It is the reality যে তারেক রহমান ফেরত আসবে and you will see more of তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে। যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে একটা বাংলাদেশে কি হবে না হয়। মাফিয়া নেত্রী, মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি কয়েকবার বলেছি যে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিন ওই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে। আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যার নির্দেশদাতা সে। কাজেই আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, এই হেফাজতের মানুষগুলোকে হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে। যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া, আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে। তার নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে। আরে গণতন্ত্র বানান করতে পারে? আর গণতন্ত্ররা শিখেছে? ওর বাপ কি গণতন্ত্র দিয়েছিল? ওটা তো কারফিউ গণতন্ত্র, সারা রাত তার তো কারফিউ। আমি ছোটবেলা থেকে যেদিন থেকে আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, যেদিন থেকে আমি উপলব্ধি করেছি যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, এই দেশের মাটির জন্য রাজনীতি করেন, সেদিন থেকে তাদের মুখ থেকে একটি কথা শুনতে শুনতে সেই কথাটি আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করেছি এবং আজ পর্যন্ত সেটি বিশ্বাস করে এসেছি। কথাটি কি? সেই কথা কি? সেই কথাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস। আমি আপনাদেরকে আহ্বান করব, কেউ যদি ওরকম অগ্নি সন্ত্রাস করতে যায়, বাসে আগুন দিতে যায়, ওইগুলিকে ধরে ওই আগুনেই ফেলে দেবেন। তাহলে যদি ওদের শিক্ষা হয়, তাছাড়া ওদের শিক্ষা হবে না। আমি জানি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই 2018 সালের গায়েবী মামলা চলছে। আমি সেই সকল প্রতিটি আমার 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা আছে। আমি প্রতিটি গায়েবী মামলা কাঁধে বহনকারী প্রতিটি নেতাকর্মীর প্রতি উদ্দেশ্য করে বলতে চাই যে অনেক হয়েছে। আজ জনগণ আপনাদের সাথে আছে, আজ জনগণ আপনাদের পাশে আছে। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে
এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে ছেলেমেয়েদের পড়াশোনা নষ্ট করবে তো বটেই। খালেদা জিয়া ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাশ করছিল শুধু উর্দু আর অঙ্কে, ফেল। জিয়াউর রহমান ছিল মাত্র ইন্টারমিডিয়েট পাস। তারেক জিয়া 3 দফা 3 স্কুল থেকে বহিষ্কার। কোথা থেকে কি পাস করতে কেউ বলতে পারে না। তো ওরা তো চায় না আমাদের ছেলে মেয়ে লেখাপড়া শিখুক, তারা আক্রমণ করে। তাহলে কিনা ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। আরে মায়ের প্রতি যদি এত দরদি থাকতো তো ছেলে তো অন্তত একবার দেখতে যেত। তা তো যায় না, তাহলে বিষয়টা কি সেটাই তো দেখতে হবে। শুধু একটি ঘটনা না, এসকে সিনহা সাহেবকে বলেন, মোতাহার সাহেবকে বলেন, তাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে, এটি তাদের বক্তব্যই উঠে এসেছে। যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া, আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে। এখন সেই বিদেশে বসে হুকুম দিয়ে আজকে তারা সে হত্যাকাণ্ড চালাচ্ছে। শোনা যায় যে জুয়া খেলে বলে কোটি কোটি টাকা কামাই করে, কোটি কোটি পাউন্ড কামাই করে। এইটাই নাকি, এই জুয়া খেলাই নাকি তার সব থেকে মানে ইনকাম, সোর্স অফ ইনকাম। আর ওখানে বসে আমরা তো ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আর ওখান থেকে বসেই নির্দেশ দেয়, পোড়াও, জ্বালাও, মানুষ খুন করো, এইগুলি তাদের কথা। যে ভালো করে খায় দেয়, জেল খায়, বহাল তুলে থাকে, যেই মামলা তারিখ হয় উনি অসুস্থ হয়ে যান। আর এক নাটক শুরু হয়ে গেছে। তো যা চাচ্ছে তাই পাচ্ছে। এরকম আয়েস করে তো আর কেউ পায়েস খেতে পারে নাই যেটা উনি খাচ্ছেন। কাজে এখানে আমার কথা হচ্ছে এই যে নটনি পানা করা হচ্ছে, এটাও তো একটা বিষয়। রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? তখন আমার বেলায় সেটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কে। তো সেখানে তারপরেও আবার খালেদা জিয়ার জন্য এত দয়া দেখাতে আমাকে বলেন, আপনাদের তো কার সাথে ডায়লগ? এই খুনিদের সাথে কিসের এই ধরনের কথা বলবে না? আমাদের তো মারছে, এই নিরীহ পুলিশের যেভাবে তাকে পিটায় মারলো, ওগুলি কি মানুষের জাত নাকি? ওগুলি মানুষের জাত নাকি? আর সব ভিডিও আছে, আপনার চান আমার রেডি করা আছে, আমি দেখাতে পারি। প্রত্যেকটা জিনিসের তাদের সমস্ত কর্মকাণ্ড কিন্তু সব রেকর্ড করা আছে। আমি জানি যে ওরা এরকম করতে পারি, সেই জন্য সব ব্যবস্থা আমার করা ছিল। আমার একটা প্রশ্ন আমাদের বিএনপি নেতাদের কাছে, আচ্ছা তার মা তো অসুস্থ, আপনারা অনশন করেন, তো ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে? সেটাই আমার প্রশ্ন। যে মা এত অসুস্থ, মরে সেটাকে যখন তখন মরে যাবে। হ্যাঁ, বয়সও হয়েছে আর অসুস্থ বটে, তা মাকে দেখতে আসে না কেন? আমি তো বলবো যে মাকে দেখতে আসুক। তারা অনশন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়, নেবেটাকে? যে ছেলে মাকে দেখতে আসে না সে নেবে? সে আশা দুরাশা। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না, চলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। মনে রাখবেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মন্ত্রীর রাত কেটে ভোর আসে ক্ষমতা হারানোর এক অজানা আশঙ্কা। বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রকে বিদায়ের দিনে ঘটল গুরুত্বপূর্ণ এক ঘটনা। খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করল ভারত পাকিস্তানের 2 মুখপাত্র। বাংলাদেশে বসে ভারত পাকিস্তানের বৈঠক শুনতেই চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। এই ঘটনায় যে 2টি প্রশ্ন সামনে এসেছে, এখনো
বাংলাদেশের সাথে চির ধরা সম্পর্কে ফের প্লাস্টার করতে চাইছে ভারত? 2, উপমহাদেশীয় রাজনীতিতে বাংলাদেশ কি আগ্রহের অন্যতম এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেল? প্রিয় দর্শক, এই দুটি প্রশ্ন নিয়েই আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। মূলত প্রতিবেশী দেশ বলতে ভারতের কথাই বোঝে বাংলাদেশিরা। অনেকে তো মজা করে বলেন 3 দিক দিয়ে ঘেরা ভারতের কোলে আরামে ঘুমাচ্ছে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের কারণে ভারতও যুগের পর যুগ নিশ্চিন্তে দিনাতিপাত করছে। দেশটির উগ্রবাদী বিচ্ছিন্নতাবাদীরা কোনো উস্কানি সহায়তা কিছুই পাচ্ছে না বাংলাদেশ সীমান্ত দিয়ে। এক কথায় বলা যায় বাংলাদেশ ভারতের নিরাপত্তা প্রহরী। স্বভাবতই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা ভারতের, কিন্তু 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই সুসম্পর্ক আর থাকছেই না। স্বৈরাচার শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেয়ায় বাংলাদেশিরা বেজায় চটেছেন ভারতের উপর। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নরেন্দ্র মোদী সরকারও রেগে বেগে আগুন হয়ে নানান সময় নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। এমন আবহে প্রধান উপদেষ্টার পদ গ্রহণের পর চীন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আগুনে ঘি ঢেলেছেন। Called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. ঘাটাঘাটি করেন উনুনে জমা লাল দাগদগে কয়লাতে। কথা বলেন ভারতের 7 বোনকে দিয়ে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেই 7 রাজ্য ও বাংলাদেশে চীনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি উত্থাপন করেন তিনি। আর এতেই ভীত সন্ত্রস্ত হয়ে অবস্থা বেগতিক হয় ভারতের। সঙ্গে সঙ্গে চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা ব্যাপক জোরদার করে ভারত। চৌকি বসায় ভারতীয় সশস্ত্র বাহিনী। ওই অঞ্চলে মোতায়েন করা হয় উন্নত সামরিক অস্ত্র। চিকেন নেক সুরক্ষায় কি না করে ভারত, সেটাই প্রশ্ন। করিডোরে ব্রাহ্মস, সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। আকাশপথ ব্যবহার করে যে কোনো ধরনের হামলা ঠেকাতে ওই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে MRSLA ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন রেখেছে ভারতীয় সামরিক বাহিনী। আর ত্রিশক্তি কর্পস T-90 ট্যাঙ্ক সহ তাজা গুলি বর্ষণের মহড়া তো চলছেই। ব্যাপারটা দেখলে এমন যে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ভারতের ওই চিকেন নেকে হামলা চালিয়ে বসবে আর দখল করে নেবে 7 সিস্টার্সকে। যদিও এমন ভাবনা অমূলক, অনেকের কাছে হাস্যকর বটে, কিন্তু ডক্টর ইউনূসের সেই মন্তব্যকে ঘিরে ভূমিকম্প ঘটে গেছে। এরপর থেকে বাংলাদেশের সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ চুক্তি, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিল। একরকম ভারতের মিডিয়া খেয়ে না খেয়ে লেগে গেল বাংলাদেশ নিয়ে গুজব রটাতে। বাংলাদেশি সন্ত্রাসীদের লালন পালনও করতে থাকলো ভারত। পশ্চিমবঙ্গ আর দিল্লিতে বসে শেখ হাসিনা ও তার গং একের পর এক ষড়যন্ত্র কু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটি থামানোর কোনো চেষ্টা করছে না ভারত। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আন্তর্জাতিক শাখায় এখন ভারতে খুলে বসেছে পতিতরা। যাই হোক, এমন বৈরী সম্পর্কের মাঝেও খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা ঠিকভাবেই জানিয়েছে নয়াদিল্লি। শোক বার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বেগম জিয়ার পুত্র তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী। বেগম খালেদা জিয়াকে দৃঢ় সংকল্প ও প্রত্যয়ের এক বিরল নেত্রী হিসেবে উল্লেখ করেছেন। স্মৃতিচারণ করেন 2015 সালের জুন মাসে তার ঢাকা সফরের কথা, খালেদা জিয়ার সাথে সাক্ষাতের কথা। মোদী আশা প্রকাশ করেছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বেগম জিয়ার আদর্শকে এগিয়ে নেবে এবং ভারত ও বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্ব আরো সমৃদ্ধ হবে। ভারতের প্রধানমন্ত্রীর এই আশা প্রকাশ কতটা গুরুত্ব বহন করে, প্রিয় দর্শক খেয়াল করবেন, নির্বাচন না হলেও তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বলা হচ্ছে। আর সেই ভাবি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার
আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। তার মানে এই নয় কি গত 2 বছরে হিংসা গ্লানি ভুলে পরবর্তী সরকার তথা বাংলাদেশের সাথে সুসম্পর্কই চাইছে ভারত, আর এই ফাটলকে করতে চাইছে মসৃণ। এমনটাই ভাবতেই পারি যখন খালেদা জিয়ার দাফনে অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসেন। জানা গেছে এবার শোক জানাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে যাবেন। বিশ্লেষকরা বলছেন দিল্লির এসব উদ্যোগকে বিএনপির নতুন নেতৃত্বের প্রতি দিল্লির এক কৌশলগত যোগাযোগ প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এদিকে 5 আগস্টের পর থেকে পাকিস্তানও কম যাচ্ছে না, বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এমন অবস্থাতে মেলায় হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছে ইসলামাবাদ। বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সচেষ্ট এখন পাকিস্তান। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে বেশ কয়েকবার ফিরেছে করাচির পণ্য বোঝাই জাহাজ। বাংলাদেশের সাথে ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটি এই জানুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে। পাকিস্তানের হাই কমিশন যখন সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছেন, যেখানে খুশি যাচ্ছেন, অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যক্তিত্ব, গায়ক, অভিনয় শিল্পীও এসে ঘুরে গেছেন সবুজ বাংলায়। এক কথায় বলতে গেলে পুরনো সম্পর্ক যেন রিস্টোর করতে চাইছে শেহবাজ শরীফ আর আসিম মুনিররা। তার একটি ঝলক দেখা গেল খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ। বাংলাদেশে এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়েজ সাদিক, অংশ নেন খালেদা জিয়ার জানাজায়, কথা বলেন মাহারা সন্তান তারেক রহমানের সঙ্গে, সান্ত্বনা দেন তিনি। আর খালেদা জিয়ার বাসভবনেই দেখা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। দুজনে হ্যান্ডশেক করেন। এই মুহূর্তে হয়ে যায় এক অঘোষিত বৈঠক। প্রিয় দর্শক, সেজন্যই শুরুতে বলেছিলাম বাংলাদেশে বসে হয়ে গেল ভারত পাকিস্তানের এক বৈঠক। কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। 2 পরমাণু শক্তিধর দেশ সুসম্পর্ক রাখতে চাইছে এখন বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ ইস্যুতে হাত মিলিয়েছেন ভারত ও পাকিস্তান তথা চিরবৈরী 2 দেশের মুখপাত্র। কি মধু রয়েছে ডক্টর ইউনূসের বাংলাদেশে। বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশের অবস্থান এমন যে 55,000 বর্গ মাইলের দেশটিতে গুরুত্ব দিতেই হবে। 7 সিস্টার্সের সুরক্ষায় ভারত সব সময় চাইবে বাংলাদেশ থেকে যেন কোনো থ্রেট না আসে। বৃহৎ দেশটির সার্বভৌম নিশ্চিন্তে অবশ্যই বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। পাকিস্তানও চাইবে বাংলাদেশকে সঙ্গী পেলে তার প্রভাব আরো বলিষ্ঠ হয়। এদিকে বাংলাদেশের দক্ষিণে আছে খোলা দুয়ার, অপার সম্ভাবনার বঙ্গোপসাগর। শুধু ভারত পাকিস্তানই নয়, সেদিকে লোলুপ দৃষ্টি বিশ্বের অনেক শক্তিধর দেশের। বাংলাদেশ হতে পারে আন্তর্জাতিক রুটের কেন্দ্রবিন্দু। সেজন্য শুধু ইসলামাবাদ আর নয়াদিল্লি নয়, 18 কোটির বাংলাদেশ গুরুত্বপূর্ণ সুদূর আমেরিকা সহ গোটা বিশ্বের কাছে। প্রিয় দর্শক, আজ পর্যন্তই।